ফাঁকা থাকতে লজ্জা লাগে না তার? শান্ত অথচ গভীর দৃষ্টিতে তাকান দিলাত সাহেব ফারিহার দিকে। আপাত দৃষ্টিতে তাকে শান্ত লাগলেও তার সারা মুখ জুড়ে তীব্র কঠোরতার রেশ। চোয়াল শক্ত, যেন আগুনে ঝলসানো কোনো তপ্ত লৌহ শলাকা প্রস্তুতি নিচ্ছে সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেওয়ার। অন্যের লাজে রাঙানোর মত্ত সে একদা ভেঙেছিল মোর লাজ। ওহে ধরণী তুমিই বলো, ওহে ধরণী তুমিই বড় সাক্ষ্য, আমার ললাটে তার ওষ্ঠ চুমে যে সাজ। রীতি তার কণ্ঠ থেকে বের হওয়া আপত্তিকর কিছু শব্দ যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। ফারিহার রোশানলে তাকান দিলাত সাহেবের দিকে, অতঃপর দাঁত কিরমির করে বলে ওঠেন, এই আপনার শিক্ষা? এইটা আপনার সেই ভদ্র সুশীল মেয়ে যার মধ্যে এতটুকু বোধ বুদ্ধি নেই যে কার সামনে ঠিক কোন কথাটা বলা একেবারেই শোভনীয় নয়? আপনি যেটাকে ভালোবাসা ভাবছেন সেটা জোর করে পেতে চাওয়া বেহায়াপনা ছাড়া আর কিছু না। আমি আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারেননি। সে তার মায়ের রক্তের সাথে সাথে বিদেশি সংস্কৃতিও আয়ত্ত করেছে। পুরুষ মানুষকে প্রভোগ করা, অবশ্য মা যেমন মেয়ে তো তেমনই হবে, তাই না? কথা শেষ করার সাথে সাথেই আচমকা একটা চড় এসে পড়ে ফারিহার গাড়ে। রুমে উপস্থিত সবাই ঘটনার আকস্মিক আক্রমণে বনে যায়। থমকে যান ফারিহা নিজেও। সজরে পড়া থাপ্পড়ের সাথে আকস্মিক হেরে ওঠা তার দুনিয়া। নিজেকে ধাতস্থ করার জন্য কিঞ্চিত সময় নিয়ে গালে হাত রেখেই ফিরে তাকান নীরবে পাশে বসে থাকা রায়হান সাহেবের দিকে, যার চোখ মুখ হতে নিঃসৃত রাগের ঝলকের তোপে দৃষ্টি সরিয়ে নিতে বাধ্য হলেন ফারিহা। অতঃপর সিংহীনির ন্যায় তেড়ে ওঠে সপাটে চর বসান রীতিতার গাড়ে। রীতিতা কিছু বুঝে ওঠার আগেই যেন কত কিছু ঘটে গেল। সে অশ্রুসিক্ত চোখে ফ্যাল করে তাকিয়ে রইল ফারিহার চোখের দিকে। অতঃপর মিহি কণ্ঠে বলে উঠল, আমাকে বলা প্রতিটি কথা আমি ভুলে গেছি, এমনকি এই যে আমি গালে ব্যথা পেলাম সেটাও ভুলে গেছি। কিন্তু ভুলতে পারবো না আমার মাকে নিয়ে প্রতিটা কথা। আপনি সব আপনি শব্দের বদলে এক একটা ছুরি গেঁথে দিলেন আমার বুকে, অথচ সেই মানুষটা নেই। আমি পাইনি তার মাতৃস্নেহ, পাইনি তার সাথে কাটানো কোনো সুন্দর মুহূর্ত, পাইনি তার মাতৃদুগ্ধ। কিন্তু আমি জানতাম আমার দ্বিতীয় একজন মা আছে, যিনি সৃষ্টিকর্তার পাঠানো এক দেবদূত রূপে এসেছিলেন আমার জীবনে। মাকে আমি কখনো দেখিনি, তবে আপনাকে দেখেছিলাম। মা হিসেবে মেনে নিয়েছিলাম। একটু আদর ভালোবাসার লোভে একটু আদর ভালোবাসার লোভে পড়েছিলাম এই বাড়িতে। কারণ আমি ভাবতাম আর কিছু নাই বা থাকলো, মা নামক একটা শক্ত পোক্ত খুঁটি তো আমার আছে, যা কখনো অনারদে যা কখনো অনাদরে মূর্ছা যেতে দেবে না আমাকে। আদুরে হাতে সস্নেহে বুকে টেনে নেবে, যার বুকে আমি হামলে পড়ে কাঁদবো, দুঃখগুলো বিসর্জন দিব। কিন্তু আমি ভুল ছিলাম। যে মানুষটা আমার মরহুম মায়ের সম্মান করতে পারে না, সে শুধু আমার কেন, দুনিয়ার কারোর মা হওয়ার যোগ্যতা সে রাখে না। রীতার হৃদয় নিংড়ানো এতখানি কথার পরেও বুঝল না ফারিহার ভেতরে জ্বলতে থাকা দাউ দাউ করা বিভীষিকাময় আগুনের শিখা। বরং কোনো এক ধার্য বস্তুর সংস্পর্শে এসে যেন বৃহদাকার ফুলকির রূপ নেয়, যার সবটুকু বহিঃপ্রকাশ ঘটে তার কথায়। একমাত্র তোমার জন্য এই বয়সে এসে জীবনের প্রথমবার আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে। শুধুমাত্র তোমার জন্য আমার ছেলে জেদ করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে এত বড় অঘটনের সম্মুখীন হলো। আমার সুন্দর গোছানো সংসারটা ছারখার করে ফেলেছো। আমি কখনো ক্ষমা করব না তোমাকে। তোমার ওই মুখ আমি আমার বাড়িতে, এমনকি আমার ছেলের ত্রিসীমানায়ও দেখতে চাই না। কাল সকালে উঠে আমাকে যেন এই মুখ আর দেখতে না হয়। এবার রেহাই দাও, আমাদের শান্তিতে বাঁচতে দাও। রীতি তার গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি, চোখের কোল উপচে ঝাপসা দৃষ্টি। ফর্সা মসৃণ ত্বকে অশ্রুকণাগুলো মুক্ত দানার মতো চিকচিক করছে। কে বলবে এই সুন্দর চেহারার মেয়েটার জীবন এতখানি অসুন্দর? নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে কোনো ক্রমে চোখ মুখ মুষ্ট রীতিতা। অতঃপর গলা উঁচু করে ডাক দেয় মিলাদ সাহেবকে। বাড়ি চলো বাবা। যে বাড়িতে আমার মায়ের সম্মান নেই, যে বাড়িতে এসে তোমাকে এতখানি অসম্মান হতে হয়েছে, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। আমি তোমার সাথে বাড়িতে ফিরতে রাজি। দিলাত সাহেব আজ করতে পারেন মেয়ের দুমড়ে মুচড়ে ওঠা কষ্টের হাহাকার ধ্বনি।
তবুও তিনি খুশি এমন তিক্ত মানুষজনের মাঝে মেয়েকে রেখে গিয়ে নিজেও কোনো কমে শান্তি পেতেন না তিনি। শীতের কুয়াশা মাখা আকাশের বিচ্ছেদ ঘটেছে সূর্যের সাথে। আদুরে শীত বিদায় নেওয়ার সাথে সাথে বিদায় নিয়েছে আর্দ্র স্নাত কুয়াশার ভেড়া। বসন্তের ছোঁয়া পুরো শহর জুড়ে। নানান রঙিন সাজে সজ্জিত মেলায় মেলায় জুটির দেখা মিলছে বেশ। ঘনঘটা করে অনুষ্ঠিত হচ্ছে উৎসব। গাছের কচি পাতায় উড়ে এসে বসছে কিচিরমিচির করা পাখিদের দল। মানুষের জীবন ও ঋতুর সাদৃশ্য বোধহয় এখানেই। একজনের বিদায় বেলার কষ্ট তো অপরজনের নব সূচনা। অদৃষ্টের লিখনে এমনই একটা বাঁক নিয়েছে দুই নারীর জীবন। একজন ভাঙাচোরা নিজেকে গুছিয়ে নেওয়ার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে, তো অপরজনের জীবনে নতুন রূপে ভাঙন ধরছে। লুবার স্বামী ইরফান নতুন বিয়ে করেছে, তাও তারই একজন অফিস কলিগকে। পারিবারিকভাবে বিয়ে হলেও লুবা ধারণা ছিল তাদের মাঝে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ছিল, যেখানে তারা পরিপূর্ণ ছিল একে অপরেতে। এই তো কাল পর্যন্ত ঠিক কতখানি খেয়াল রাখতো ইরফান তার, যেন লুবার প্রতিটা খুনসুটি বিষয়ে তীব্র নজর তার। লুবা মেলাতে পারে না জীবনের হিসেব নিকেশ, কষতে পারে না জটিল অঙ্ক। কাল পর্যন্ত যে সম্পর্কে উজ্জ্বলতা ছিল দূর আকাশের সেই পূর্ণিমার চাঁদের মতো, আজ তা ঘোর অমাবস্যায় নেয় কুকাপ অন্ধ কারাচ্ছন্ন। বেশ কিছুদিন ধরেই বাড়ির কথা খুব মনে পড়ছিল রুবার। একথা শাশুড়ির কান অব্দি যাওয়া মাত্রই মোলায়েম কণ্ঠের সম্মতি জানান। লুবার কপাল বেশ ভালো বলা চলে, না হলে এমন শ্বশুর বাড়ি কতজনই বা পায়। তারা যেন চোখে হারান মেয়েটাকে। খুশিতে আত্মহারা লুবা শাশুড়ির নির্দেশে মার্কেটে বের হয় কিছু কেনাকাটার জন্য। যদিও বা তিনি বলেছিলেন ইরফানকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু তার তর সয়নি লুবার। সে একা একাই বের হয়ে যায় মার্কেটের উদ্দেশ্যে। প্রতিমধ্যে ফোন দেয় ইরফানকে বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই ফোনটা বেজে বেজে নিজে থেকেই কেটে যায় একটা সময়। লুবার মন খারাপ হয়। মুখ কালো করে রিকশায় বসে থাকা মুহূর্তেই আচমকা বেজে আসে মেসেজ টোন, যেখানে কোনো ক্রমে ব্যস্ত ভঙ্গিমায় লেখা কয়েকটা শব্দ। এই যে এতটুকু মেসেজ, এইটুকু ভালোবাসা, এতেই প্রশান্তির ঢেউ ওঠে লুবার মনে। ফুরফুরো হয় মন। সন্ধ্যার দিকে মার্কেটে ঢোকে লুবা। যেহেতু সামনে ঈদ, তাই হেনা বেগম বারবার করে বলে দিয়েছেন সে যেন খালি হাতে না যায় ওই বাড়িতে। প্রথমে একজোড়া পাঞ্জাবি নেয় সে। পাঞ্জাবির সাথে মানানসই সুন্দর কারুকাজের একজোড়া কোটিও পছন্দ করে সে। এরপর সেগুলোকে কাউন্টারে রেখে সে চলে যায় শাড়ির দোকানের দিকে। একই ধরনের একজোড়া তাঁতের শাড়ি পছন্দ করে সামনে তাকাতেই বিদ্যুতের ন্যায় ঝটকা খায় সে। ফ্রন্ট মিররে দেখা যাচ্ছে ইরফানকে। শুধু সে একা নয়, বরং সাথে একজন অল্প বয়সের মেয়ে, যাকে শাড়ি পছন্দ করতে সাহায্য করছে ইরফান। প্রথমে ব্যাপারটা খানিকটা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করলেও ইরফানের পরবর্তী পদক্ষেপ যেন দুমড়ে মুচড়ে নেয় তার দুনিয়া। আচমকা একটা টর্নেডো বয়ে যায় তার গোটা জীবনের উপর দিয়ে। ইরফান মেয়েটার গায়ে জড়িয়ে দিচ্ছে শাড়িটা, আর সেই মেয়েটা কি আদুরে ভঙ্গিতে গলা জড়িয়ে ধরে আছে ইরফানের। মিররে পুরো ঘটনাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল বা, অথচ কি সাবলীল ভাবেই না গুছিয়ে মিথ্যে বলল তাকে ইরফান। সেলসম্যানের তাড়া দেওয়া ভঙ্গিমা দেখে হাতে থাকা শাড়িটাই একজোড়া প্যাক করে দিতে বলে রূপা। আর কিছু দেখার রুচি অবশিষ্ট নেই এই মুহূর্তে তার মাঝে। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যেতে চায় সে। অথচ কাউন্টার বেশ ভিড়। অগত্যা ওভাবে বসে থেকে লুবা দেখতে লাগলো স্বামীর পরকিয়া। সেলসম্যান কি কথা বললো নাকি অজস্র লবণ মরিচ মাখানো তীর ছুঁড়ল লুবার বুকে। আচ্ছা, এই যে রক্তক্ষরণ হচ্ছে, তার কেউ দেখতে পাচ্ছে না কেন? এতক্ষণ তো ফ্লোরে ভেসে হইচই হওয়ার কথা ছিল, কিছুই কেন হচ্ছে না? পশ্চিমা আকাশের ডুবন্ত লালিমার দিকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে আছে রিদিতা। আলিশান কামরার এক সাইডটা পুরোটাই গ্লাস লাগানো, যেখানে দেখা যায় তার পরন্ত বিকেলের অনিমেষ সৌন্দর্যের ভাবাবেগ। দোতলার সেই ঘর থেকে দেখা যায় নিচের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত ছোটখাটো একটা বাগান, যেখানে সর্বক্ষণ কাজ করছেন কয়েকজন মালি। হরেক রকম ফুলের সাথে সাথে দেশি বিদেশি বেশি কিছু প্রজাতির পোষা পাখিরও দেখা মিলছে কালে ভদ্রে। লুবা এই প্রথম এসেছে দিদি তার বাড়িতে। মনের মাঝে জটলা পাকিয়ে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তরের খোঁজে হোক, কিংবা রিদিতার সাথে গড়ে ওঠা পুরনো সেই সখ্যতা টানে তার মন বারবার ছুটে আসতে চাইছিল। কিংবা হয়তো এক অভাগী অদৃষ্ট আর এক অভাগী অদৃষ্টযুক্ত মানুষের সহমর্মিতা প্রদানের উদ্দেশ্যে কাছে আসা। রিদিতা থমথমে মুখে জানালার হতে বাইরের দিকে তাকিয়ে নিশ্চুপে শুনছিল রুবার কথা। কিন্তু আচমকা কারোর হুঙ্কারে রুবার সাথে সাথে সেও যেন কেঁপে উঠল খানিকটা। এই মেয়ে এখানে কি করছে? কে ভেতরে আসতে দিয়েছে ওকে? সেদিনের করা অপমান কি কম পড়ে গেছে? তোমার বাড়ির কোনো মানুষ তো দূর,
জীবজন্তুর ছায়াও আমি আমার মেয়ের উপরে পড়তে দেব না। এই মুহূর্তে ভদ্রভাবে বেরিয়ে যাও। বাবা, লুবাকে আমি ডেকেছি। আশা করছি এই কথার পর আর এসব কথা বলে ওকে বিব্রত করবে না। দিলাত সাহেব মনে মনে রুষ্ট হলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলেন না। নিঃশব্দে বেরিয়ে গেলেন রুম থেকে। লোবা সেদিকে থেকে চোখ ফিরিয়ে তাকালো রিদিতার দিকে। অতঃপর মলিন কণ্ঠে বলে উঠল, তুমি মিথ্যা কেন বললে? তুমি তো আমাকে ডাকোনি। খানিকটা থেমে লুবা আবারও বলে উঠল, তুমি কি আজও ভালোবাসো ফারহান ভাইয়াকে? ভালোবাসা তো কোনো প্রোডাক্ট নয়, যেটা রিভিউ ভালো না হলে কিংবা ভালো কাজ না করলে ফেলে দিতে হবে। ভালোবাসা হলো আমরণ যন্ত্রণা দেওয়ার মতো একটা বিস্ফোরা, যা সুখের জীবনে বয়ে আনে অসুখের হাহাকার। কিন্তু এমন ভালোবাসায় তুমি কি পেলে? অসম্মান, যন্ত্রণা, পাগল উপাধি। ভালোবাসার উপহার বুঝি এমন হয়? রিদিতা হাসে। সরল সেই হাসির পানে তাকিয়ে বড্ড মায়া হয় লুবার। হালকা লাগে বুকের ভেতরটা। অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত কি ভীষণ রকমের যন্ত্রণার তোলপাড় করা ঝড় বয়ে চলছিল বুকের ভেতরে। যেন কপাট খোলা কোনো ঘরের উপর আছড়ে পড়েছে ঝড়ো দাপুটে বাতাস। কখনো উত্তরে তো কখনো দক্ষিণা বাতাসে সশব্দে বন্ধ খোলার খেলায় মেতেছে তারা। তোলপাড় নন্ড ভণ্ড করে ভাসিয়ে নিয়ে যাবে সবটুকু। অবশিষ্ট থেকে যাবে ভাঙাচোরা কয়েকটা টুকরো। হিউম্যান সাইকোলজি বলে মানুষ সামনের মানুষটার সুখ দেখে সবচেয়ে বেশি দুঃখী হয়, আর সবচেয়ে বেশি সুখী হয় সামনের মানুষটার দুঃখ দেখে। কারণ সামনের মানুষটার সবটুকু নিজের করে পেতে চাইলেও তার দুঃখটুকু দেখলে নিজের সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। রুবাও তার অন্যথায় না। হৃদিতার সাথে সময় কাটিয়ে তার দুঃখটুকু ঘুচে গেছে অনেকাংশে। আচ্ছা, হৃদিতা কি বিশেষ কোনো মন্ত্র জানে কিংবা জাদু? দুঃখ শুষে নেওয়ার কোনো মন্ত্র কি আত্মস্থ করা তার? কিন্তু দিন শেষে তার নিজের দুঃখটুকু কোথায় লুকায়? 2 মাস পর রীতিতা নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা করছে, কিংবা হয়তো পুরনো নিজেকেই একটু একটু করে গুছিয়ে তোলার উন্মত্ততায় মেতেছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরোগুলো খুব করে একত্র করার চেষ্টায় দিলাত সাহেবের ধাতস্থ হয়েছে। দিলাত সাহেব রিটায়ার্ড করবেন আর কয়েক মাস পর। এজন্য ডিপার্টমেন্ট থেকে 2 মাসের ছুটি নিয়েছেন। এই সময়টা তিনি হৃদিতাকে দিতে চান। তার ওই গাফিলতিতে যেন মেয়েটার জীবনের ওপর দিয়ে একটা টর্নেডো বয়ে গেল। তিনি চাইলেই পারতেন হৃদিতাকে আটকাতে, চাইলেই পারতেন ওই বাড়িতে তার যাতায়াত নিষিদ্ধ করতে। কিন্তু এমন কিছুই করেননি, কারণ দুই পরিবারের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া ছিল। তিনি যেমন ফারহানকে নিজের মেয়ের যোগ্য জীবনসঙ্গী হিসেবে পছন্দ করতেন, ওই বাড়ির লোকজনও রীতিতাকে ঠিক একই নজরে দেখত। কিন্তু সম্পর্কের সুতোগুলো একত্র হয়ে এত তালগোল পাকিয়ে যাবে এ ধারণা কারোরই ছিল না। আজকাল বড্ড অপরাধ বোধ হয় তার। রীতিতার মলিন মুখের দিকে তাকালেই বুকটা মোচড় দিয়ে ওঠে। সাদা চামড়ায় লেগে যাওয়া দাগটা বোধহয় একটু বেশি স্পষ্টভাবে ধরা পড়ে আমাদের চোখে। রীতিতার কোটরে ঢুকে যাওয়া চোখের নিচের কালি এসবে যেন কলঙ্ক স্বরূপ বুকে সে তীরের মতো বিঁধে তার। মাঝরাতে পাশের ঘর থেকে ভেসে আসা চাপা কান্নার শব্দে বালিশ ভিজে ওঠে তারও। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেবেন ভেবে কুল কিনারা পান না তিনি। তোমার ছুটি তো শেষ হয়ে এসেছে বাবা, ব্যাক করছো কবে? ভাবনার সুতো ছিঁড়ে তিনি মুখ তুলে তাকান রীতিতার দিকে। মেয়েটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসি মুখে থাকার, অভিনয় করার, নিজেকে সুখী দাবি করার। কিন্তু পারছে কতটুকু? সৃষ্টিকর্তার কাছে তার শেষ একটাই চাওয়া, রীতিতার একটু শান্তির ঘুম হোক। তার জীবনের সমস্ত দুঃখ উবে যাক কর্পূরের নাই। এ জীবনে তার আর কিছুই চাওয়ার নেই। তবে বাবা, হুম, ফিরবো হয়তো কয়েকদিনের মধ্যেই, কিন্তু তুমি বাড়িতে একা থাকতে পারবে কিনা? আমি পারবো বাবা, আমি সব পারবো। যেটা পাবার কথা কখনো কল্পনাও আনিনি, সেটা যখন পারছি তবে ইহ জগতের সবকিছুই পারবো আমি। তুমি চিন্তা করো না। তাতে কি আদৌ ভুলতে পেরেছো? যা অসম্ভব তা নিয়ে কথা বলে লাভ নেই বাবা। তবে আমি নিজেকে ব্যস্ত থাকার আপ্রাণ চেষ্টা করছি। আমি আবারও চাকরিতে জয়েন করতে চাইছি। এটা তো দারুণ সিদ্ধান্ত। আমার সাহসী মেয়েটাকে এভাবেই তো দেখতে চেয়েছিলাম আমি। রীতিতা আলতো করে মাথা রাখলো তিলাত সাহেবের বুকে। মৃদু কণ্ঠে বলল, আমি পারবো তো বাবা? আগে সেই হৃদিতা হয়ে ক্যাপ্টেনের পোশাকে নিজেকে উপস্থাপন করতে পারবো তো? নাকি আমার চিন্তা শক্তি দখল করে নেয়া সে আমাকে পথভ্রষ্ট করে দেবে? আমাকে আমার দায়িত্ব থেকে
বিচ্যুত করবে না তো। দিনাত সাহেব সযত্নে বাম হাত তুলে দিলেন মেয়ের মাথায়, অতঃপর আদুরি স্পর্শে বলে ওঠেন, সরি, তুমি যা করবে বলে মন থেকে স্থির করো, সেটা তুমি পারো। সেটা তুমি মনোযোগ দিয়েই করো। আমার বিশ্বাস আছে তোমার উপর। জীবনের যে কোনো পরিস্থিতিতে যদি মনে হয় তুমি ভুল করছো, কিংবা পরিস্থিতি তোমাকে ভুল দিকে ধাবিত করছে, বাবার বুকে ফিরে এসো। এই দরজা তোমার জন্য উন্মুক্ত সর্বদা। ফারহানের ইতালি যাওয়ার শিডিউল ডিলে হয়েছে। শিপের কাজ সম্পূর্ণ হলেও কিছু এরর দেখা দিয়েছে, এজন্য আরো 1 মাস সময় লাগবে। রিদিতার চলে যাওয়ার খবর পাওয়া মাত্রই বেশ অনেকখানি বিচলিত হতে দেখা গিয়েছিল তাকে। সেদিনের পর থেকে বেশ কিছুদিন ফারিহার সাথে স্বাভাবিক আচরণ করেনি সে। মায়ের প্রতি একটা চাপা রাগ কাজ করেছে বারংবার। কি প্রয়োজন ছিল তার এভাবে অপমান করার? সবকিছু অস্বীকার করলেও রিদিতা আজ তার বহু বছরের পুরনো বন্ধুত্বটাকে সম্মান জানিয়ে তিনি এমনটা না করলেও পারতেন। শেষের দিনগুলোতে রিদিতা হয়তো একটু বেশি বেপরোয়া আচরণ করছিল, কিন্তু তার ভালোবাসা তো কোনো অংশে কম নয়। বরং ফারহানের নিজেকে অসহায় মনে হতো মাঝে মাঝে। সবার সামনে সবকিছু অস্বীকার করলেও দিন শেষে একটা দ্বিধার উৎপত্তি তার মনেও ঘটেছিল। সে কি আদৌ রীতিতাকে শুধু বন্ধু মনে করে, আর মিথিকে প্রেমিকা? তবে প্রেমিকার চেয়ে বেশি ভরসা তার বন্ধুত্বের প্রতি কেন? কোনো সব সমস্যায় সমাধান ওই একটাই মেয়ে, রীতিতা। এসব ভাবনা মাথায় এলেই সবকিছু আউড়িয়ে যায়। তাই ফারহান ভাবতে চায় না এসব। মনের বিরুদ্ধে গিয়ে চাপা দিয়ে রাখে চিন্তা শক্তিকে। যে ভাবনা তার সাধারণ জীবনযাপনের বিরূপ, সে ভাবনা সে ভাবতে চায় না। যা ঘটেছে তা ফেরানোর সাধ্য তার নেই। তবে সামনে যা ঘটতে চলেছে সেটুকুতে তার হস্তক্ষেপ থাকুক। আমি ভুল করেছি ভাবি, অনেক বড় ভুল। আমার করা পাপের শাস্তি আমার মেয়েটাকে কেন পেতে হচ্ছে ভাবি? মেয়েটা যে আমার অনেক সহজ সরল। অন্যের মেয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলতে গিয়ে আমার মেয়েটার জীবন যে ধ্বংস হয়ে গেল ভাবি। এখন আমি কি করব? সৃষ্টিকর্তার এ কেমন বিচার? আমার পাপের শাস্তি আমার মেয়ের ভাগ্যে কেন জুটলো? লতিফা বেগমের কান্নার সুরে বলা কথাগুলো শুনে তপ্ত দীর্ঘশ্বাস ফেললেন ফারিহা। কিন্তু মনে মনে আজও তিনি রাগ পুষছেন, সাপের মতো হিসিয়ে ওঠেন মাঝে মাঝে। কিন্তু ফনা তোলার সাহস করে উঠতে পারেন না দিলাত সাহেবের ক্ষমতার দাপটে। কথিত আছে, অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এক সময়। লতিফা বেগমের অবস্থাও এখন খানিকটা তেমনই। রিদিতার মতো রূপসী একটা মেয়ে ফারিহার পুত্রবধূ রূপে এই বাড়িতে আসবে, এটা তিনি মেনে নিতে পারেননি কোনোভাবেই। বরং তিনি চেয়েছিলেন মিথির মতো আলাভোলা একটা মেয়ে ফারহানের বউ হয়ে আসুক এই বাড়িতে, যাকে নিজের কথার জালে ফাঁসিয়ে হাতের মুঠিতে ভরে রাখতে বেশ সুবিধা হয়। কিন্তু হৃদিতা মেয়ের হিসেবে যেমন সুন্দরী তেমনই বিচক্ষণ। তার বুদ্ধিমত্তার প্রশংসা নৌবাহিনীর সকলেই জানে। নিজের ধারালো উপস্থিত বুদ্ধিমত্তার কারণে কত শত কঠিন পরিস্থিতির মোকাবেলা করে জাহাজ সহ সমুদ্র জয় করে এসেছে। এমন একজন মেয়েকে তিনি কখনোই দাবিয়ে নিজের করতে পারতেন না। এছাড়া ফারিহার ওপর একটা চাপা রাগ তো তার বহু বছর পুরনো রয়েই গেছে। বউ হয়ে মঞ্জিল বাড়িতে প্রথম পা রাখেন লতিফা বেগম। শ্যামলা গায়ের রং হলেও কপাল করে শ্বশুর বাড়ি পেয়েছিলেন। স্বামীর সোহাগও যথেষ্ট ছিল তার কপালে। শ্বশুর বাড়ি নিয়ে তখন গ্রামেই বসবাস ছিল তাদের। অপরদিকে রায়হান সাহেব কর্মসূত্রে শহুরে, মোটা অঙ্কের বেতনের চাকরি, বেশ ভালো মানের ফ্ল্যাট ভাড়া নিয়ে তখনও ব্যাচেলর জীবন তার। বাড়িতে তেমন একটা খরচ পাঠাতে হতো না তাকে। গ্রামে থাকা বিশাল জমি জমার আয়ের ভাগ থেকেই বেশ সচ্ছল আর সুখী পরিবার মঞ্জিল বাড়ি। এই বাড়ির নামটাও রায়হান সাহেব রেখেছিলেন। সাহিত্যপ্রেমী কিনা? বছর ঘুরতেই আচমকা শহর থেকে বাড়ি ফেরেন রায়হান সাহেব, সাথে একজন সুন্দরী রমণী। রায়হান সাহেবের পরিবার অবশ্য আপত্তি করেনি তাতে। সাদরে গ্রহণ করেন তাকে পুত্রবধূ রূপে। ফারিহা রান্নাবান্নার কাজ জানত না, ঘরের টুকিটাকি কাজ ছাড়া তেমন কিছুই পারত না। ভীষণ আভিজাত্যে বড় হয়েছে কিনা। এদিকে লতিফা বেগমের ঘাড়ে এসে পড়ে বাড়ির সব রকম কাজের দায়িত্ব। আর ফারিহা শ্বশুর শাশুড়ির খাওয়া দাওয়া, ওষুধ তাদের সেবা যত্ন করত। সেই সাথে হাসি মুখে লতিফা বেগমের সাথে নানা রকম মশকরাতে মেতে উঠত। প্রথম প্রথম লতিফা বেগম ভীষণভাবে চেষ্টা করেন নিজেকে মানিয়ে নেওয়ার, কিন্তু ধীরে ধীরে তার চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। সময়ের স্রোত আর পরিস্থিতি লতিফা বেগমের বিরক্তির ওপর প্রলেপ লাগানোর বদলে তার ঘা আরও বেশি দগ্ধ করে দিতে সুসংবাদ নিয়ে আসে ফারিহার জীবনে।
রায়হান তখন বেশিরভাগ সময়টা শহরে কাটাতো। মাসের কয়েকটা দিন ছুটি নিয়ে গ্রামে যেত, আবার ফিরে আসতো। রায়হান সাহেবের ফাঁকা স্থান পূরণ করতে ফারিহার কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। মায়ের মতো সেও যেন রূপবান এক যুবক। ফর্সা গায়ের রং, বড় বড় চোখে ড্যাব ড্যাব করে তাকানো তার দৃষ্টিতে বিমুগ্ধ হয়ে যেত যে কেউ। এদিকে বিয়ের 2 বছরেও লতিফার কোল শূন্য। ভেতরে ভেতরে কুমড়ে থাকেন, ঠিকমতো কথা বলেন না কারোর সাথে। শ্বশুর শাশুড়ির মন আর আগের মতো পান না। এখন তাদের সবটা মনোযোগ ছোট ফারহানকে নিয়ে। সন্তান না হওয়ার কারণে বিভিন্ন কলহ শুরু হয় তাদের দাম্পত্য জীবনেও। তার মনের মধ্যে থাকা চাপা রাগ, ঈর্ষা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে। এসব ঘটনা রায়হান সাহেবের কান অবধি পৌঁছানো মাত্রই তাজ্জব বনে যান তিনি। তৎক্ষণাৎ স্ত্রী ও সন্তান সহ রওনা দেন শহরের উদ্দেশ্যে। এরপর পিছু ফিরে আর তাকাননি। এমনকি জন্মসূত্রে পাওয়া নিজের সবটুকু সম্পত্তি ভাইয়ের নামে উইল করে শহর থেকে কাগজ পাঠিয়ে দেন। সাথে একটা চিঠিতে বাবা মায়ের দেখভালের দায়িত্ব পালন করার নির্দেশ দিয়ে একেবারের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিনি। ফারিহা অনেক চেষ্টা করেও পারেনি একরোখা জেদি রায়হান সাহেবকে বোঝাতে। অগত্যা সেও হাল ছেড়ে দিতে বাধ্য হয়। বছর 2 বাদে এক দুর্ঘটনায় মারা যান রায়হানের সাহেবের বাবা মা সহ লতিফা বেগমের 6 মাসের পুত্র সন্তান। খবরটা পেয়ে বেশ বিচলিত ও ছন্নছাড়া হয়ে পড়েন রায়হান সাহেব। গ্রামের কোনো এক শত্রুপক্ষ পুরো পরিবারকে একসাথে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই মাঝরাতে আগুন লাগিয়ে দেন বাড়িতে। সেদিন সন্ধ্যায় লতিফা বেগম মায়ের অসুস্থতার খবর পেয়ে সদ্যজাত সন্তানকে শাশুড়ির কাছে রেখে স্বামীকে সাথে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাতের মধ্যে ফিরে আসার কথা থাকলেও পাশের গ্রামে চলা এক দাঙ্গা হাঙ্গামার জন্য সেদিন রাতে ফিরতে না পেরে পরের দিন সকাল সকাল বের হয়ে যান। কিন্তু যতক্ষণে তিনি বাড়িতে পৌঁছান, চারিদিকে হায় হায় শব্দের সাথে লেলিহান শিখার আগুনও থিতিয়ে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুধু ধ্বংসাবশেষ। অতিরিক্ত শোকে লতিফা জ্ঞান হারিয়ে ফেলেন সেখানেই। এর ঠিক পরপরই রায়হান সাহেবের পরামর্শে গ্রামের সব জমি বিক্রি করে শহরে চলে আসেন তারা। এরপর নতুন বাড়ি, নতুনভাবে সবকিছু শুরু করেন পুরনো আঘাত ভুরে। সময়ের চেয়ে বড় মরম আর কিছুই হয় না। সময়ের সাথে সাথে সেসব স্মৃতি ভুলেই গিয়েছিলেন প্রায় লতিফা বেগম। দ্বিতীয় সন্তান লুবাকে নিয়ে বেশ সচ্ছল একটা জীবন পার করছিলেন। কিন্তু ফারহানের সাফল্য, রায়হান সাহেবের আভিজাত্যের সংসার দেখে মনের মধ্যে পুরনো ঈর্ষা আবারও পুরো দস্তুর উঁকে দিতে থাকে তার। আর এর সবচেয়ে বড় কারণ হয়ে আসে হৃদিতা। ফারিহা অতিমাত্রায় সুন্দরী। সেই তুলনায় রূপ, সৌন্দর্য কোনোটাই নেই তার। আবার ফারিহা একজন ছেলে সন্তানের মা, আর তিনি মেয়ে সন্তানের, যাকে বিয়ের পর অন্যত্র পাঠিয়ে দিতে হবে। সম্পত্তির ভাগিদার হিসেবে সবটুকুই গিয়ে পড়বে ফারহানের আশগায়। তার উপর তার স্ত্রীও যদি এমন রূপসী আভিজাত্য বংশের মেয়ে হয়, লতিফা বেগমের হাতে কিচ্ছুটি থাকবে না। অবশেষে না তাকে এই বাড়ির কাজের লোক হয়ে থেকে যেতে হয়। এসব শঙ্কা থেকে নানান ভাবনায় মত্ত হতে মনে মনে কুটিল হাসেন তিনি। বিলাত সাহেবের বংশধর বলতে একমাত্র হৃদিতা, অথচ পৈতৃক সম্পত্তির সাথে সাথে নিজের বানানো সম্পত্তির মিলে বিশাল একটা অংশ দাঁড়ায়। যেহেতু এসবের উত্তরাধিকারী একমাত্র হৃদিতা, তাই হৃদিতার সাথে আলাপচারিতার পরিশেষে তিনি সিদ্ধান্ত নেন এর অর্ধেক দান করে দেবেন চ্যারিটিতে। বিশাল একটা জায়গা জুড়ে একটা বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম হবে, আর বাকি অংশ থেকে পাওয়া মুনাফা থেকে চলবে এই দুটো আশ্রম। হৃদিতার থেকে সমস্ত লিগ্যাল কাগজপত্র সাইন করার জন্য একজন উকিল সাহেব আসেন ফারহানদের বাড়িতে। বিষয়টা নিয়ে জানাজানি হতে প্রথম দিকে বেশ খুশি হন ফারিহা, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগান লতিফা বেগম। তিনি নানানভাবে কান ভাঙাতে শুরু করেন ফারিহার। হৃদিতার সমস্ত সম্পত্তি ফারহানের হতো, কিন্তু সে আর তার বাবা ইচ্ছে করে ধীরে ধীরে সব দান করে দিচ্ছেন। এরপর মেয়েকে খালি হাতে বিয়ে দেবেন এই বাড়িতে, এমন নানা ধরনের কথা শুনতে শুনতে একসময় ফারিহার মনেও সম্পত্তির প্রতি লালসা তৈরি হয়। এভাবে ধীরে ধীরে লতিফা বেগম ফারিহার মন বিষিয়ে দিতে শুরু করেন হৃদিতার প্রতি। একটা সময় তার প্ল্যান সফল হয়। ফারিহা নিজের হাতে অপমান করে বের করে দেয় হৃদিতাকে। অন্যের সন্তানের ঘর, ভালোবাসার সুখ ভাঙতে গিয়ে কখন যে তার নিজের সন্তানের ঘরটুকু ভেঙে যায় সেটা তিনি বুঝতেই পারেননি। সৃষ্টিকর্তা চাইলেও পারতেন তার নিজের পাপের শাস্তি তাকে দিতে, কিন্তু এতে তিনি বোধহয় এতখানি কষ্ট পেতেন না যতখানি এখন রোজ পান।
রোজ রাতে পাশের ঘর থেকে ভেসে আসা আকুতি ভরা কথোপকথন শেষে ডুকরে কান্নার আওয়াজ শুনতে পান তিনি। এই কান্না চলে ভোর রাত অবধি। এরপর যখন সবাই জেগে ওঠার প্রয়াস চালায়, মেয়েটা তার ক্লান্ত হয়ে ঢলে পড়ে ঘুমে। মেয়ের সাথে রোজ রোজ রাত জাগেন তিনিও। বালিশ ভেজে তারও বুক ছিঁড়ে আসে, তার কলিজাটাকেও মনে হয় টেনে বের করে নিচ্ছে। দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে ভাবেন হৃদিতা এখন কেমন আছে কে জানে। না জানি তাকে কতখানি কষ্ট দিয়েছিলেন তিনি, কিন্তু নিজের করা অপকর্মের কথা কারোর কাছে স্বীকার করতে পারেন না তিনি। বুকের ওপর এই চরম সত্যটুকু বোঝার ন্যায় বয়ে বেড়ান সর্বক্ষণ। না জানি কখন তার ভার সহ্য করতে না পেরে ঝরে পড়েন তিনি। এখন শুধু সেই অপেক্ষা। আজকের সকালটা বেশ দেরি করেই শুরু হয়েছে রীতি তার। অলস ভঙ্গিতে বিছানার পাশের স্লাইড থেকে পর্দা সরাতেই চোখে পড়ে মেইন গেটের কাছে দাঁড় করানো গাড়িটার দিকে। প্রথম দিকে নিজের মনের ভুল ভেবে চোখ সরিয়ে নিতে গিয়েও আবারও চোখ ঘুরিয়ে সেদিকে তাকায় হৃদিতা। না, গাড়িটা এখনো ওখানেই আছে। তার মানে এটা তার কল্পনা নয়, সত্যি। খুশি হতে গিয়েও সেদিনের অপমানের কথা মনে পড়তেই ফাটা বেলুনের মতো চুপসে যায় সে। মনে মনে বিড় করে বলে ওঠে, আমার প্রতিটা রক্তকণা জানে তোমার আগমনে কতখানি উচ্ছ্বাসিত তারা। শুধু তুমিই জানবে না, আমি তোমাকে আজও হৃদয়ে পুষি। অলস ভঙ্গিমায় আড়মোড়া ভাঙতে ভাঙতে রুম থেকে বের হয়ে নিচে যায় হৃদিতা। যেন কারো আগমনী বার্তা এখনো পৌঁছায়নি সে অবধি। সে জানেই না ফারহান এসেছে, অপেক্ষা করছে তার জন্য। কারোর পায়ের শব্দ পেয়ে ফারহান তাকায় উপরের দিকে। হৃদিতা এদিকে আসছে, তবে এখনো খেয়াল করেনি তাকে। ঘুমে ঢুলতে ঢুলতে যেন কোনো ক্রমে নেমে আসছে সিঁড়ি বেয়ে। কেয়ারটেকারের বলা কথা শুনে বেশ অবাক হওয়ার ভান ধরে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো হৃদিতা। অতঃপর ফারহানের দিকে দৃষ্টিপাত করেই জোর কণ্ঠে বলে উঠল, ওনাকে হল রুমে পাঠিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে ওখানে আসছি। ফারহান বসে আছে হলরুমের সোফায়। ভাগ্যক্রমে দিলাত সাহেব বাড়িতে নেই, না হলে এই বাড়িতে ঢুকতে পারত কিনা কে জানে। হয়তো তিনি ফারহানকে দরজা থেকেই বিদায় করে দিতেন, মুখোমুখি হতে দিতেন না হৃদিতার। কিন্তু ফারহানের যে হৃদিতাকে প্রয়োজন, এই প্রয়োজনটুকু এতটা হয়ে দাঁড়িয়েছে যে বিগত 2 রাত ঠিকমতো ঘুমোতে পারেনি সে। জীবনের বিশাল বড় একটা অংশ যেন কোথাও থেমে গেছে তার। জীবন ঠিকই চলছে, কিন্তু তার রেশ নেই একটুও। মিথির সাথে বিয়ের সবকিছু পাকাপোক্ত হলেও তার মুখে হাসি নেই। হয়তো রীতি তাকে সবচেয়ে কাছের বন্ধু মনে করত। সেই অভাবটুকুই এত অস্বস্তির কারণ। এই যে সবকিছু নির্দ্বিধায় বলে ফেলতো রীতিতার সামনে, যেন সে একটা খোলা ডায়েরি, আর রীতিতার হাতে তার কলম। সে যেভাবে পারতো আঁচড় কাটতে পারতো এই ডায়েরিতে। কখনো মন চাইলে উল্টে পাল্টে দেখতো, পড়ে ফেলতো সবটুকু। কিন্তু আজকাল এত সময় নিয়ে তাকে আর কেউ পড়ে না। জমানো কথারা আন্দোলনে মেতেছে, তারা সেই কলমের খোঁজ করছে। ইচ্ছেকৃত আঁচড় কাটতে চাইছে তার রুকে। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কেমন আছিস হৃদিতা? এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি বরং যে কাজের জন্য এসেছেন সেটুকুই বলুন। এত তাড়াতাড়ি এতখানি পর করে দিলি? পুরনো সবকিছু ভুলে গেলি? তো কেন এত বদলে গেলি হৃদিতা? আমি তো তোকে এইভাবে চাইনি। মাঝ রাস্তায় কোনো স্যান্ডেল ছিঁড়ে গেলে নতুন স্যান্ডেল কিনে সেটা ফেলে দিতে হয়। এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু হুট করে এক যুগ পর সেই ছেঁড়া স্যান্ডেলকে যদি প্রশ্ন করা হয়, তুই কেন আমার কাছে ফিরে এলি না আর? তোর সাথে তো কত স্মৃতি জড়িয়ে আছে আমার। এর চেয়ে বোকা বোকা প্রশ্ন বোধ হয় আমার হয় না। যাকে আপনি স্বেচ্ছায় অকেজো মনে করে মাঝ রাস্তায় ফেলে এসেছেন, তাকে এমন প্রশ্ন করা অবান্তর বই কি। তোর ফিরে আসাটা জরুরি ছিল, নাহলে সম্পর্কগুলো কেমন অগোছালো হয়ে যাচ্ছিল। তুই নিজেও হয়তো জানিস না কত পাগলামি আর বাড়াবাড়ি করছিলি। মাই মিস্টেক। আমি এজন্য ক্ষমা প্রার্থী। আর কিছু বলবেন? আমি ভালো নেই হৃদিতা। আপনার ভালো থাকা না থাকার গল্প শুনতে আমি ইন্টারেস্টেড নই। এতখানি বদল? বদলে তো সেদিন গেছিলাম, যেদিন ফাইনালে ভালো রেজাল্ট পাওয়ার পর একজন আমাকে জড়িয়ে ধরেছিল, আবেগী কণ্ঠে প্রথমবার ললাট ছুঁয়েছিল। তার সেই বেখেয়ালিপনা আমাকে বদলে দিয়েছিল, ধীরে ধীরে আসক্ত হতে বাধ্য করেছিল। হৃদিতা, আমি তোকে ওভাবে স্পর্শ করিনি। স্পর্শ তো স্পর্শই হয়, চুমু তো চুমুই হয়। তার এভাবে ওভাবে কোনো সংজ্ঞা নেই। ফারহান ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল।
দৃষ্টি তার ফ্লোরে পাতা ফ্লোরমেটের দিকে। ভাবনায় পুরনো কথা, অতীতের স্মৃতি। আমার অনেক কাজ আছে, একটু পরে বাবা চলে আসবে। আমি চাই না উনি আপনাকে এখানে দেখুক। আর কিছু বলার না থাকলে আসতে পারেন, রাস্তাটা ওদিকে। রীতি তার তাক করা আঙ্গুলের দিকে বিস্ফোরিত নয়নে শুধু চেয়ে রইল ফারহান। তার এখনো নিজেকে কানকে বিশ্বাস হচ্ছে না। এইমাত্র বলা কথাগুলো হৃদি তার বলেছে যে কিছুদিন আগে পর্যন্ত পাগলের মতো ভালোবাসতো তাকে। অপমান ফিরিয়ে দিচ্ছিস?